নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। এক হলো নীল নির্জন, অন্ধকার বারান্দা। তো হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। বসত গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? কবিতায় ছাতার মতো বসত গাছটি প্রচণ্ড রোদ বৃষ্টি থেকে পথিকদের রক্ষা করে বলে তাই প্রতীকজনের ছাতা বলা হয়েছে। এবার 2.2, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা অশ্বত্থ গাছের তলায় শুয়ে মাথার উপরে মেঘেদের নীল আকাশটাকে ছুঁয়ে ভেসে চলতে দেখছে। তারপর একটা, নদীর ধারে এর কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তরটা, কবিতায় নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। 3, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এটা অর্থ লিখতে হবে, এগুলো দেখে নিও। তৃণ মানে ঘাস, তটিনী মানে হচ্ছে নদী, গোরক্ষক হচ্ছে রাখাল, পৃথিবী হচ্ছে বিশ্বভুবন, জলধর হচ্ছে মেঘ। 3-এর দাগের হয়ে গেল। এবার 4, এটা বিশেষ্য, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক ইত্যাদি। এটা একটু দেখে নিও। হুম, তারপর পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। এগুলো হচ্ছে উপসর্গ, এটা শব্দের সাথে যোগ করে উপনদী হয়েছে। নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করে উদ্দেশ্য অংশে সম্প্রসারণ করো। এটা দেখে নিও। এই উদ্দেশ্য বিধেয়টা ইংলিশে যেমন সাবজেক্ট প্রেডিকেট, ঠিক কতকটা ওরকমই। সাবজেক্ট বুঝতে হবে বাতাস, কর্তা বাক্যের, বাকিটা পড়ে থাকবে এটা বিদেহ, আর উদ্দেশ্যের সম্প্রসারণ ঝোড়ো বাতাস। এবার 7-টা, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিত রয়েছে যাদের অর্থ একই এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। মানে ওই রকমই বিশ্ব আর ভুবন, এই দুটো যোগ করে যেমন বিশ্বভুবন হয়েছে সেই রকমই আরো শব্দগুলোকে পড়ে দেখাতে বলেছে। দিন দরিদ্র, জগৎ সংসার, লোকজন, কাজকর্ম, সাজসজ্জা, এগুলো দেখে নিও। প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ এবং ওর যোগ করে এটা নতুন শব্দ।
ক্রিয়ার কাল নির্ণয় করো। এটা হচ্ছে টেন্স ইংলিশে। চড়ছে দূরে গরু বাছুর, চড়ছে মানে কাজ চলছে, ঘটমান বর্তমান। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, যায় কাজ চলছে, এটাও ঘটমান, ঘটমান বর্তমান। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, বাঁধা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, এটা পুরাঘটিত বর্তমান, জাস্ট শেষ হয়েছে। বাতাস ওড়ায় ওড়ায় মিহিন সাদা ধুলো, ওড়ায় মানে কাজ চলছে, ঘটমান বর্তমান। আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমাচ্ছে এইখানে, ঘুমোচ্ছে কাজ চলছে, মানে ঘটমান বর্তমান। এর নয়, নিচের বাক্যগুলি গঠনগত শ্রেণীবিভাগ করো। সরল, যৌগিক, জটিল। তলায় ঘাসের গালছে খানি, আদর করে পাতা, এটা হচ্ছে সরল বাক্য। তারপর ওই যে অসৎ গাছটি, কমা দিয়ে ও তো পথিকজনের ছাতা, জটিল বাক্য। ভর দুপুরে যে যায়, যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, সরল বাক্য। 9.4, যে জানে, কমা দিয়ে সেই জানে, জটিল বাক্য। এখানে দেখা গেল যে কমা কমা যেগুলো আছে সেগুলো সব জটিল বাক্য, এই যে কমা দেওয়া আছে এগুলো সবই জটিল বাক্য। ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম, এমন আরো কয়েকটি সর্বনামের উদাহরণ দাও। যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। উল্লেখিত সর্বনামগুলি ছাড়া আরো কয়েকটি সর্বনাম হলো ওই, এটা, এগুলো, ওগুলো, তাদের ইত্যাদি। প্রতীকজনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো। যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। প্রতীকজনের ছাতা, এখানে সম্বন্ধপদটি হলো প্রতীকজনের। কবিতায় রয়েছে এমন সম্বন্ধপদ হলো গাছের, ঘাসের এবং এছাড়াও কয়েকটি নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ হলো মায়ের, রামের, আকাশের, ভোরের ইত্যাদি। ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে, নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটি মাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। একবচন বোঝাতে টি ছাড়া টা মানে একটা, একখানা, খনি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হতে পারে। নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে তা দেখানো হলো। একটা একা দিয়ে বলটা, ছবিটা, বাড়িটা, এই যে টা যোগ হচ্ছে মানে নির্দিষ্ট একটা বোঝাচ্ছে। খানা, জলখানা, দেওয়ালখানা, বইখানা, ঠিক আছে। খানি, গরু খানি, গ্রাম খানি, একখানি, এইগুলো। হুম। কবিতা থেকে বহু বচনে প্রয়োগ করেছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আর কি কি ভাবে আমরা বহু বচনে রূপ দিতে পারি তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। বহু বচন মানে অনেকগুলো আছে। উত্তর, এমন শব্দগুলো হলো গরু বাছুর, মেঘগুলো, কাদের, লোকগুলো, এগুলো সব বহু বচন। এছাড়াও এভাবে শব্দকে বহু বচনে রূপ দেওয়া যায়। গুলি, গুলো, রা, দল, শত, রাজি, পুঞ্জ, বৃন্দ, এইগুলো। যেমন দিনগুলি, জলরাশি, ব্যক্তিবর্গ, এগুলো। 14, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। এগুলো একটু বড় প্রশ্ন। আঁচল আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে।
এইখানে কবির এমন ভাবনার কারণ কি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন দুপুরের এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন, যেখানে অশ্বত্থ গাছ ঘাসের গালিচা পেতে প্রতীকজনের ছাতার মতো দাঁড়িয়ে আছে। দুপুরে বেলায় কেউ কোথাও নেই। মিহির মিহিন সাদা ধুলো বাতাসে উড়েছে। দুপুরবেলা মানুষগুলো নিজের নিজের ঘরে ঘুমাচ্ছে। অলসতা ও নির্জনতায় অনুভূতি কবিকে এমন ভাবনায় জাগরিত করেছে, কবি নিজেও কখনো কখনো ডুব দিয়ে এই নির্জনতার সাগরে। কবির সারা বিশ্বভুবন তথা প্রকৃতিও যেন এই দুপুরে আঁচল পেতে ঘুমাচ্ছে, শুধু মানুষ নয়। ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা এই ছবিটি কেমন কেমন লেখো। এটা পরীক্ষায় আসার মতন প্রশ্ন। এটা ভালো করে পড়বে সবাই। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন অলস দুপুরের এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন, যেখানে গাছ ঘাসের গালিচা পেতে প্রতীকজনের ছাতার মতন দাঁড়িয়ে আছে। রাখাল গাছে রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে চলে যেতে দেখছে। একটি বড় নৌকা জনহীন নদীর ধারে খোলের মধ্যে খড়ের আঁটি বোঝাই করে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা কেউ কোথাও নেই। মিহিন সাদা ধুলো বাতাসে উড়ছে। দুপুরবেলা মানুষগুলো নিজের নিজের ঘরে ঘুমোচ্ছে। কবি নিজেও কখনো ডুব দিয়েছে এই নির্জনতার সাগরে। কবি অনুভব করেছেন, শুধু মানুষ নয়, বিশ্বভুবনও আঁচল পেতে পেতে এই অলস দুপুরে ঘুমাচ্ছে। এরপরেরটা, কোনো এক ছুটির দিনে দুপুরবেলায় তোমার বাড়ির এর চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। আচ্ছা, ঠিক আছে। তো চিঠিটা একটু দেখে নিও। উত্তর, ওপরে তারিখ লিখবে, তারপরে তোমার ঠিকানা লিখবে, তারপরে চিঠিটা এরকম ভাবে লেখা শুরু করে দেবে। কেন? এটা স্ক্রিনশট নিতে পারো বা এটা পজ করে খাতায় লিখে নিতে পারো এটা। ঠিক আছে? চিঠি লেখা হয়ে গেলে এখানে তোমার নাম লিখবে, আর বাঁদিকে এইরকম জায়গায় এটা ঠিকানা লিখবে। এখানে এই যে লাল ডবল দাগ দিয়ে দিচ্ছি, এখানে বাঁদিকটায় তোমাদের ঠিকানা লিখবে। প্রথমে বাবার নাম, তারপরে গ্রাম, যেমন লিখে ঠিকানাটা লিখবে।